রাত হলেই শ্যামপুর গ্রামে সুনসান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিনি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। সুনসান নীরবতার এই গ্রামে আজ ও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক, সে ও এসে ভিড় করেছে কালনির শাখা নদী সুলিনা তীর। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলাবলি করছে, চিনতে চেষ্টা করছে, কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছে, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নাই। সৎমা ও সুলেখার কোনো খোঁজ করে নাই। এখন ও সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আছাড় খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে যাইয়া মর গা ই। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও। কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বি এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগল। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকল, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 3 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে নিতে পড়ে আছে, কিন্তু চিৎকার করেছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছে, কিন্তু মাটি আলগা হওয়াতে তাকে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপর পরে ওকে কান্নাকাটি বলে। সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে সুলেখার। সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার গ্রামের মাতবরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চায়। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। ওই গ্রামের মসজিদের মৌলানার সাথে তর্ক লেগে যায় করিম মোল্লা আর তার ছেলে রহমান। শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে। দিন 7 সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল, আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিস ডাকা হয়। যেই 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে করে রাখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মোল্লা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মোল্লার ছিন্নভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারে, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারে। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এর মাঝে রহমান মোল্লা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে
যে সবুজ মিয়ে গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এই সময় তার সাঙ্গ পাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে পিছাতে মারতে। শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মওলার সামনে কেউ তর্ক করেনি মার খাবার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়াইয়া শেষ হলেই মার শুরু হয়। শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মওলার লোকজন। এর 3 দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মওলার মাথা কাটা লাশ। মাথা কাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড় গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমান এর ভাই রহিম মওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলা ও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে। এর 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায়। এই 2 জন হল গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে অমাবস্যা রাতে রহিম মওলা শুয়ে আছে ওর ঘরের খাটে। এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটর সাইকেল নিয়ে এলাকার চ্যাংড়া ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মওলা। পাশের মকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে। প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি সুনসান। রহিম মওলা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টা টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মওলা জেগে উঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা লাশ। দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মওলা। জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিম মওলা নিজেকে। চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয়, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল ওর সাঙ্গ পাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্রী গালাগাল ও দিল কিছু। কিন্তু এরপর চারদিকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরেই 4 দিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মওলা। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আছে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কি রে, আমারে চিনতে পারছোস? আমি সুলেখাই যে, দেখ আমার মাথা এখন ও কাডা। বলেই নিজের মাথাটা 2 হাত দিয়ে একটানে খুলে রহিম মওলার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মওলা। 2 হাত দিয়ে পেট চেপে একগ্রস্ত বমি করে রহিম মওলা বলল, কি ছাড়ি দিনু? সেদিন কি আমাক ছাড়িছিলি রে তোরা 2 ভাই? আমি কত করি কইছি আমাক ছাড়ি দে, তোরা আমার ছোট ভাই লাগস, নিজের বইন মনে করি ছাড়ি দে। কই সেদিন তো ছাড়িস নাই, আমাক 2 জন মিলি নষ্ট করলি। তারপর আমাক যাতে কেউ চিনতে না পারে, তুই মওলার বাচ্চা আমার মাথা কাটি ফালালি। আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা, কই সেদিন মনে আছিল না? মনে আছিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগাও সুলেখা। এবার কেঁদেই ফেল রহিম, বল, আফা ভুল হয়ে গেছে আফা, তুমি আমারে এবারের মতো মাফ করি দেও আফা। আমি কইতাছি আমি এর পেরাচিত্ত করি ছাড়ুমকে। এবার খিল খিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা। সামনে ভয়ার্ত রহিম মওলা। তারপর রহিমের ধরে একটানে ছিঁড়ে ফেল তার মাথাটা। গলগল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে। মাথাটা হাতে নিয়ে গা হিম করা একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়ে।
সপ্তাহ খানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়, তারপর খাওয়া দেয়। তার কিছু খায়, কিছু খায় না। তারপর শুরু হয় না। আজকে তাই জেগে ও চোখ বন্ধ করে রেখেছিল সে। কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা। আস্তে আস্তে উঠে বসল সবুজ। শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই, কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার। সে বলল, সুলেখা তুই? আমি ময়রা গেছিলাম। আজকা আমার মুক্তি হইতাছে, তাই শেষবার তোমারে দেখতে আইলাম কি বলেই কেঁদে ফেল সুলেখা। আমার বিশ্বাস হইতেছে না রে, তুই কেমনে মরলি রে? চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া। এত শুইনে কোনো লাভ নাই মাস্টার, তুমি আস্তে আস্তে উঠ। নাও, আমি তোমারে শেষবারের মতো খাওয়াই দিতাছি দুইটা ভাত বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে। সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করল মন্ত্রমুগ্ধের মতো। খাওয়া শেষে সুলেখা বলল, আমি যাই মাস্টার, তুমি কয়দিন পর সুন্দর দেখে একটা নিকা কইর। আমাকে ভুলি যাইও মাস্টার, ই বলেই পা বাড়াল সুলেখা। এতক্ষণ ঘোরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ। দৌড় দে দরজার দিকে। দরজা খোলাই ছিল। খুলে দেখে ভোর হয়ে গেছে, সূর্য প্রায় উঠে গেছে, আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা। কিন্তু সবুজ আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন, কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের দিকে।